নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 42তম ক্লাস, যেটি 29শে অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, রূপান্তরিত হওয়ার আগে মূল অরূপান্তরিত শিলাকে ড্যাশ বলা হয়। তো রূপান্তরিত হওয়ার আগে মূল অরূপান্তরিত শিলাকে বলা হয় প্রোটোলিথ। অপশন ডি, প্রোটোলিথ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের ভারতের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত ছিল? দেখো, আমি তোমাদের বারবার বলছি, 2011 সালের জনগণনা থেকে প্রতিটা শিফটেই 1 থেকে 2টো প্রশ্ন আসছেই। ঠিক আছে, গত বছর দেখা গেছে, তার আগের বছরও দেখা গেছে যে 2011 সালের জনগণনা থেকে প্রতিটা শিফটেই 1 থেকে 2টো প্রশ্ন আসছেই। তো অবশ্যই তোমরা যারা পরীক্ষা দেবে, তো এটা কিন্তু একটু লক্ষ্য রাখবে। তো 2011 সালের জনসংখ্যা ছিল 1.21 বিলিয়ন। 1.21 বিলিয়ন, যেটা বলা হয় 121 কোটি। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য নয়? দেখো, মৌলিক কর্তব্য যেটা ভারতীয় সংবিধানে 51 এ ধারায় বলা রয়েছে এবং 4 এ ভাগে কিন্তু বর্ণিত রয়েছে। বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি। তো দেখো, বিবৃতি এ আমাদের জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শকে লালন করা এবং অনুসরণ করা, এটা অবশ্যই মৌলিক কর্তব্য। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা সম্মত রাখা এবং রক্ষা করা, এটাও কিন্তু মৌলিক কর্তব্য। পিতামাতার আনুগত্য করা এবং পারিবারিক দায়িত্ব পালন করা, এটা কিন্তু কোনো মৌলিক কর্তব্য নয়। আর কি বলেছে? সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে মর্যাদা দেওয়া, এটা কিন্তু অবশ্যই মৌলিক কর্তব্য। ঠিক আছে, চল নেক্সট। কিটো ডায়েটে নিচের কোন পুষ্টি উপাদানের পরিমাণ কত? দেখো, কিটো ডায়েটের পুষ্টির উপাদানের পরিমাণ হচ্ছে উচ্চ পরিমাণে চর্বি থাকবে বা ফ্যাট থাকবে, পর্যাপ্ত প্রোটিন অর্থাৎ যেটা দরকার সেই পরিমাণ মতন হচ্ছে প্রোটিন থাকবে এবং কম কার্বোহাইড্রেট থাকবে। তো কি থাকবে কিটো ডায়েটে? উচ্চ পরিমাণে চর্বি বা ফ্যাট, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং কম কার্বোহাইড্রেট থাকবে। ঠিক আছে, কিটো ডায়েট পুষ্টিতে থাকে উচ্চ পরিমাণে চর্বি, পর্যাপ্ত প্রোটিন এবং কম কার্বোহাইড্রেট। পদ্ম পুরস্কারপ্রাপ্ত অর্জুন সিং ধুরবে নিম্নলিখিত কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত? তো অর্জুন সিং ধুরবে তিনি কিন্তু একজন বৈগা লোকনৃত্য শিল্পী। অপশন বি, বৈগা লোকনৃত্য শিল্পী। এটি মধ্যপ্রদেশ রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। তো অর্জুন সিং ধুরবে কোন রাজ্যের বাসিন্দা? তিনি কিন্তু মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু বৈগা নাচের সঙ্গে যুক্ত। ম্যাগনোলিয়া এবং লরেল ম্যাগনোলিয়া এবং লরেল গাছ মূলত ভারতের ড্যাশ বনাঞ্চলে পাওয়া যায়। তো এই গাছগুলি ভারতের পাহাড়ি বন, বিশেষ করে দক্ষিণ ভারতের
বিশেষ করে দক্ষিণ ভারতের যে পাহাড়ি বন রয়েছে সেই পাহাড়ি বনে কিন্তু এই ম্যাগনোলিয়া এবং লরেল গাছ দেখতে পাওয়া যায়। দুয়ারে রেশন প্রকল্প যা হাইকোর্ট আইনত বাতিল বলে ঘোষণা করেছে, নিম্নলিখিত কোন রাজ্য দ্বারা চালু করা হয়েছিল? তো এই দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সরকার এই দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিল, যা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে। উনিশশো ২৭ সালের উপনিবেশিক নিপীড়ন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেখানে জওহরলাল নেহরু ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। তো এই সম্মেলন অর্থাৎ উপনিবেশিক নিপীড়ন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সম্মেলনটি হয়েছিল ব্রাসেলসে। অপশন সি, ব্রাসেলস। আর এখানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত প্রথম ভারতীয় মহিলাকে? তো আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম মহিলা হলেন ডায়না এডুলজি। দেখো, সম্প্রতি কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় প্রাক্তন অধিনায়ক উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনিকে। কে 2023 সালের জানুয়ারি মাসে বিহারের 9তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন? তিনি এখনও রয়েছেন। তো তিনি হলেন নীতিশ কুমার। নীতিশ কুমার 2023 সালের জানুয়ারিতে বিহারের 9তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। পুরীর রথযাত্রা উৎসব নিম্নলিখিত কোন হিন্দু দেবতার পবিত্র যাত্রা হিসাবে পালিত হয়? তো পুরীর রথযাত্রা এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেব। ঠিক আছে, ভগবান জগন্নাথ দেবের পবিত্র যাত্রা হিসাবে উল্লেখ করা হয়। কর্ণাটক সঙ্গীতের নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে কর্ণাটক সঙ্গীতের ত্রিরত্ন সঠিকভাবে প্রতিনিধিত্ব করেন? তো কর্ণাটক সঙ্গীতের ত্রিরত্ন বলতে বোঝায় ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতা এবং শ্যামা শাস্ত্রী। ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতা এবং শ্যামা শাস্ত্রীকে কর্ণাটক সঙ্গীতের ত্রিরত্ন হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান কে? তো অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান রাজ্যের মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানে অশোকের শিলালিপিগুলি আরামাইক এবং ড্যাশ লিপিতে লেখা রয়েছে। তো আফগানিস্তানে অশোকের যে সমস্ত শিলালিপি রয়েছে সেগুলো আরামাইক এবং গ্রিক লিপিতে লেখা। আরামাইক এবং গ্রিক লিপিতে লেখা রয়েছে। ড্যাশ রাজস্ব অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। দেখো, পূর্ববর্তী আর্থিক বছর, বর্তমান যে বছর চলছে সেই আর্থিক বছর এবং আগামী যে আর্থিক বছর সেটা। ঠিক আছে, তো পূর্ববর্তী যেটা চলে গেছে আর্থিক বছর, বর্তমান যে আর্থিক বছর চলছে এবং আগামীতে যে আর্থিক বছর চলবে, এগুলো কিন্তু রাজস্ব অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে। কিন্তু ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে, প্রদত্ত সকল বিকল্পই সঠিক। ঠিক আছে, তো উপরগুলো সমস্ত বিকল্পই কিন্তু সঠিক এই রাজস্ব অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়গুলিতে যেটা অন্তর্ভুক্ত থাকে। ভারতে নিচের কোনটি ফসল কাটার মৌসুম নয়? দেখো, ভারতের ফসল কাটার মৌসুম রবি মরশুম, খারিফ মরশুম এবং জায়েদ, এগুলো। ঠিক আছে, রবি ফসল, খারিফ ফসল এবং জায়েদ ফসল। কিন্তু
ফ্যাং এগুলো কিন্তু ফসল কাটার মৌসুম নয়। রবীন্দ্র ভরালী কোন বইটি লিখেছেন? নিম্নলিখিত কোন বইটি রবীন্দ্র ভরালী লিখেছেন? তো তিনি দ্য ফরগটেন ফর্মস অব দ্য হিন্দুস্তানি মিউজিক, ফরগটেন ফর্মস অব দ্য হিন্দুস্তানি মিউজিক এই বইটি লিখেছেন রবীন্দ্র ভরালী। নিচের কোন বিকল্পটি সঠিকভাবে কলম এর সঙ্গে কলম বি এর সাথে মেলে? দেখো, কলম এতে রয়েছে ভিটামিনের নাম, কলম বিতে রয়েছে অভাবজনিত রোগ। দেখো, ভিটামিন এর অভাবে হয় রাতকানা, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস, ভিটামিন বি অনের অভাবে হয় বেরিবেরি, ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি। ঠিক আছে, দেখো তাহলে অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো ভিটামিন এর অভাবে হয় রাতকানা, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস, ভিটামিন বি ওয়ানের অভাবে হয় বেরিবেরি, ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি। ঠিক আছে, চলো নেক্সট। গোয়ায় অনুষ্ঠিত 38তম জাতীয় গেমস ইভেন্টে মহারাষ্ট্র কতটি স্বর্ণপদক জিতে পদক তালিকায় শীর্ষে ছিল? দেখো, 38তম জাতীয় গেমসের ভিডিও আমি দিয়ে দিয়েছি, তো অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, 38তম আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো 38তম জাতীয় গেমসের, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে মহারাষ্ট্র 80টি স্বর্ণপদক পেয়েছিল। আর জাতীয় গেমসে যে দল সবচেয়ে বেশি স্বর্ণ পায় তাকে রাজা বলেন্দ্র সিং ট্রফি দেওয়া হয়। ঠিক আছে, রাজা বলেন্দ্র সিং ট্রফি দেওয়া হয় এই জাতীয় গেমসে যে দল সবচেয়ে বেশি স্বর্ণ পদক পায়। 59 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন ব্লকে অবস্থিত? তো 59 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এফ ব্লকে অন্তর্ভুক্ত। অপশান এ, এফ ব্লক। দেখো, পর্যায় সারণীর 59তম মৌলের নাম হলো প্রোসিওডিয়াম, এর সংকেত হলো পিআর, আর এটি কিন্তু একটি ল্যান্থানাইট ধাতু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হরপ্পা সভ্যতার গ্রেট স্নানাগার বা মহান স্নানাগারে পাথর বা ইট জোড়া লাগানোর জন্য কোন বন্ধন উপাদান ব্যবহার করা হতো? দেখো, এখন বর্তমানে যে পাথর বা ইট জোড়া লাগানোর জন্য কী হয়, সিমেন্ট এবং বালি মেশানো হয়। তো তখন এই ইট জোড়া লাগানোর জন্য সুরভিট মর্টার এটা ব্যবহার করা হতো। সুরভিট মর্টার এটা কিন্তু জোড়া লাগানোর জন্য বা বিশেষ করে ইট জোড়া লাগানোর জন্য বন্ধন হিসেবে কাজ করত। অন্ডাল ছিলেন সবচেয়ে বিখ্যাত মহিলা ড্যাশ সাধুদের একজন। তো অন্ডাল ছিলেন এই আলফার মহিলা সাধুদের একজন। দেখো, শ্রী বৈষ্ণব ঐতিহ্যের 12 জন আলফার সন্তদের মধ্যে অন্ডাল ছিলেন একমাত্র মহিলা সন্ত। ঠিক আছে, বা সাধু। নৃত্য শ্রেষ্ঠত্বের জন্য নিম্নলিখিত কোন পুরস্কার দেওয়া হয় না? দেখ, কালিদাস সম্মান অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটাও দেওয়া হয়, পদ্মশ্রী অ্যাওয়ার্ড এগুলো কিন্তু নৃত্যের জন্য দেওয়া হয়। কিন্তু ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড এটা কিন্তু নৃত্যের সঙ্গে বা নৃত্যের শ্রেষ্ঠত্বের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় না। কালিদাস সম্মান এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? তো শিশু লিঙ্গানুপাত বলতে বোঝায় 0 থেকে 6 বছর বয়সীদের মধ্যে। তো সঠিক উত্তর হবে মিজোরাম। এখানে প্রতি 1000 পুরুষের মধ্যে 931 জন মহিলা। 2011 সালে যে রিপোর্ট ছিল সেখানে ছিল প্রতি 1000 জন পুরুষের মধ্যে 971 জন মহিলা ছিল। লর্ড রিপন ভারতীয় কারখানায় শ্রমিকদের বিশেষ করে শিশুদের অবস্থার উন্নতির জন্য কোন সংস্কার শুরু করেছিল?
তো সঠিক উত্তর হবে কারখানা আইন বা ফ্যাক্টরি আইন। কত সালে হয়েছিল? 1881 সালে ফ্যাক্টরি আইন বা কারখানা আইন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।